কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর আরোপ এই যে ইউনূস সরকারের পতন ঘটাতে তিনি সেনাবাহিনীর কিছু বড় অফিসারদের সঙ্গে নিয়ে চক্রান্ত করছেন। তিনি হচ্ছেন আসিফ নজরুল। তার বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ উঠেছে সরকারের একেবারে ভেতর থেকে। কেন আত্মবিশ্বাসের অভাব ডক্টর ইউনূসের? প্রধান উপদেষ্টা হিসেবে তিনি কি আসলে পেরে উঠছেন না? আওয়ামী লীগের লোকজন থানায় যাক না, থানায় গিয়ে মামলা করুক, অভিযোগ করুক, তারা বাড়িতে বসে থাকছে কেন? তারা এমনি এমনি বসে থাকছে কেন? কালকে ইউনূস সাহেব ধাক্কা দা বাইর করে দেন, রাজ্জাকিরে বসান, সমস্ত প্রশাসন নামবে, আরামসে কাজ করবে। তাহলে কি আমি বেশি যোগ্য? নো, আমাকে ভর্তা বানাইতে পারবে প্রশাসন। এই জন্যে যতই দিন গড়াচ্ছে 5ই আগস্ট শেখ হাসিনার যে পতন হয়েছিল সেই পতন সম্পর্কে নানান তথ্য সামনে আসছে। আজকে আপনার জাতিসংঘের মানবাধিকারের যিনি হাই কমিশনার আছেন ভলকার তুর্ক, তিনি যে তথ্য দিয়েছেন এই তথ্য অনেকটা চমকে দিয়েছে সারা বাংলাদেশকে। সরকার এবং ছাত্রদের নির্বাচন নিয়ে বিশেষ পরিকল্পনার কথা নিজের অজান্তেই ফাঁস করে দিলেন সাবেক ছাত্র সমন্বয়ক এবং নতুন যে রাজনৈতিক দল এনসিপি জাতীয় নাগরিক কমিটির প্রধান নাহিদ ইসলাম। সমন্বয়ক সার্জিস আলম থেকে শুরু করে বা এই বাংলাদেশে আপনার আগস্ট মাসে বা জুলাই মাসে যেই জঙ্গি হামলা চালাইছে, সবাইকে একের পর এক গ্রেফতারের আওতায় এনে নিচ্ছে আপনার বাংলাদেশের অ্যাডভাইজার কিংবা আমাদের সেনা প্রধান মিস্টার ওয়াকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটা নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন, যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিষয়টা নিয়ে বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি আর বেশি কথা না বলে আমরা ধারাবাহিকভাবে একটু বাকি অংশগুলো একটু দেখে আসবো। তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। সমন্বয়ক সার্জিস আলম থেকে শুরু করে বা এই বাংলাদেশে আপনার আগস্ট মাসে বা জুলাই মাসে যেই জঙ্গি হামলা চালাইছে, সবাইকে একের পর এক গ্রেফতারের আওতায় এনে নিচ্ছে আপনার বাংলাদেশের অ্যাডভাইজার কিংবা আমাদের সেনা প্রধান মিস্টার ওয়াকার। কি বিষয়টা তো আপনাদের হাস্যকর মনে হচ্ছে, দেখেন তো ছবিটা। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের অ্যাডভাইজার, তিনি নিজে বলছে এখন পর্যন্ত 36 জনকে গ্রেফতার করছে বা আরো কি আপনার আইনের আওতায় আনা হচ্ছে। তো অনেকেই বলতেছে কিংবা এমনটাও শোনা যাচ্ছে যে বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনের নামে যে একটা জঙ্গি হামলা হয়, সেই জঙ্গি হামলাকে কেন্দ্র করে আপনার কি বলে আপনার বাংলাদেশের থানা লুটপাট, পুলিশ গণহত্যা বা বিশেষভাবে যে থানা লুটপাট করে যে অস্ত্রগুলা, এই সমস্ত অস্ত্র কিন্তু আপনার আমাদের বাংলাদেশে যে হিজবুত তাহরির আছে, জামাত শিবির আছে, এইটার যে সভাপতি, সেই সভাপতির কক্ষে আপনার এই অস্ত্রগুলা পাওয়া যায়। এবং আমাদের বাংলাদেশের আপনার সেনা প্রধান মিস্টার ওয়াকার, তিনি গতকালকে আফ্রিকা সফর শেষ করে আসতেই না আসতেই এই তদন্তটা চালায় এবং সেখান থেকে এতগুলো অস্ত্র কালেক্ট করে কিংবা উদ্ধার করে আমাদের বাংলাদেশের পুলিশ বাহিনী এবং সেনাবাহিনী একত্র হয়ে। এখানে আপনার অনেকটা এভাবে শোনা যাচ্ছে যে আপনার এই সার্জিস আলম তিনি জনগণের বা জনগণকে শহীদ মিনারে এসে কিন্তু একটা বক্তব্য দেয় জাতির উদ্দেশ্যে, এবং সেখানে তিনি কিন্তু বলে যে এই আন্দোলনের পিছনে অন্যতম মাস্টার মাইন্ড হচ্ছে ছাত্র শিবির সভাপতি। তো তাকে তো গ্রেফতার করছে, তাহলে কি সার্জিস এই নাটের গুরু, মানে তিনি সব জানতেন। তিনি কি সব জানতেন যে বাংলাদেশে কার কাছে কোন অস্ত্র আছে, পুলিশকে কারা মারছে, থানা লুটপাট কাদের নির্দেশনা কিংবা কাদের হুকুমে হয়েছে, কারা এটাকে প্রটোকল করছে কিংবা কারা বা কাদের মাধ্যমে এতগুলো অস্ত্র কালেক্ট করছে কিংবা পুলিশ গণহত্যা করছে, সমস্ত কিছু ব্রাই ডাটা এই সার্জিস আলম কিন্তু জানে। তাহলে সার্জিস আলমকে কেন গ্রেফতার করা হচ্ছে না? আমার প্রশ্ন হচ্ছে, যেখানে সার্জিস আলম তিনি নিজে জনগণের মাধ্যমে আইসা বলল যে সত্য কখনো লুকায় থাকে না, একদিন না একদিন সেটা প্রকাশ্যে আসবেই, তাহলে এখন তো সবাই বা আমরা সবাই জানি বা বিষয়টা প্রকাশ্যে আসলো, তাই না, যে আপনার পুলিশ গণহত্যা করছে কিংবা থানা লুটপাট করা যে অস্ত্রগুলা, সেই অস্ত্রগুলা ছিল শিবিরের মেন যে সভাপতি তার কক্ষঘরে। তাহলে সমস্ত কিছু আপনারা উদ্ধার করলেন, সেখানে সার্জিস আলম তিনিও প্রকাশ করলো, তাহলে আপনারা কেন এখন পর্যন্ত সার্জিসকে গ্রেফতার করা হচ্ছে না? বলেন কেন করতেছেন না? সার্জিস আলমকে কেন গ্রেফতার করতেছেন না বলেন? তবে আমরা শুনতে পারতাছি যে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান মিস্টার ওয়াকার, তাকে জাতিসংঘ থেকে একটা সুপার পাওয়ার দেওয়া হয়েছে, সুপার ডুপার একটা পাওয়ার।
সেই পাওয়ারটা হচ্ছে যে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান তারা বর্তমান বাংলাদেশকে আপনার বা বাংলাদেশের জনগণের ভিতরে শান্তি ফিরিয়ে আনার জন্য কিংবা বাংলাদেশে একটা সর্বদলীয় নির্বাচন কি এটার আয়োজন কিভাবে করা যায় বা জনগণের নিরপেক্ষ ম্যান্ডেটের মাধ্যমে একটা সরকার প্রতিষ্ঠিত করা, এই সম্পূর্ণ দায়িত্ব কিন্তু আপনার জাতিসংঘ কিন্তু মিস্টার ওয়াকারকে কিন্তু দেন বা আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর উপরে কিন্তু আসে। এখন এই সেনাবাহিনী এই কাজটা কতটুকু সাকসেস করতে পারবে এটা হচ্ছে দেখার বিষয়। তবে আমরা কিন্তু দেখতে পারতেছি যে বাংলাদেশের সেনাবাহিনী আপনার কাজ কি, তারা বর্তমান আপনার রকেটের গতিতে মনে করেন আগাচ্ছে। অন্যদিকে আমাদের বাংলাদেশকে যারা নাকি প্রতিনিয়ত অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে, আমরা তাদের উদ্দেশ্যে বলে দিতে কিংবা আমরা বিশেষ করে সেনাবাহিনীর প্রধান মিস্টার ওয়াকারকে বলতে চাই, একটা ছবি দেখেন যে শাহাবুদ্দিন চপ্পু আর সেনা প্রধানকে কিভাবে সাহায্য করা হবে বা সাহায্য করা যায়। ভাবতে পারেন যে এদের পাছায় কি পরিমাণ বর্তমান চুলকানি শুরু হয়ে গেছে আর এরা বর্তমান কি পরিমাণ আতঙ্কে আছে কল্পনা করতে পারেন। এরা হচ্ছে দেশের জঙ্গি, এদেরকেও বিচারের আওতায় আনতে হবে। আমি বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকারের উদ্দেশ্যে বলতে চাই, আপনাকে জাতিসংঘ থেকে বর্তমান সুপার ডুপার একটা পাওয়ার দেওয়া হয়েছে। অতএব তাহলে আমাদের বাংলাদেশকে যারা নাকি প্রতিনিয়ত বহির্বিশ্বে থেকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে কিংবা আপনি বা আপনার এই অ্যাডভাইজাররা যারা নাকি বাংলাদেশের অন্তর্বর্তী, এরা সবাইকে গ্রেফতার করতেছে। বেশ ভালো কথা, জাতিসংঘের পার খায়া দুঃখিত সরি জাতিসংঘের ঠেলা খায়া। তাহলে এই যারা নাকি বহির্বিশ্বে থেকে আমাদের বাংলাদেশকে প্রতিনিয়ত অস্থিতিশীল করতেছে কিংবা ডিরেক্ট আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতিকে আর সেনা প্রধান মিস্টার ওয়াকারকে এভাবে হুমকি ধমকি দেয়, এদেরকে কেন বা কিংবা এদের এগেনস্টে আপনার শক্ত একটা অবস্থান আপনি নিচ্ছেন না কেন বা আমরাই বা এটাকে এখন পর্যন্ত দেখছি না কেন? বলেন ঘাটতিটা কোথায়? আপনি কি তাহলে ভয় পান এই জঙ্গিবাদীদের? যেখানে আপনাকে কি বলে জাতিসংঘ থেকে বা আমেরিকা থেকে ডিরেক্ট আপনাকে সুপার পাওয়ার দেওয়া হইল, সেখানে আপনি কেন ভয় পাচ্ছেন? বলেন কেন ভয় পাচ্ছেন? আমরা এটার একটা উপযুক্ত জবাবের দাবি জানাই, উপযুক্ত জবাব। সেনাপ্রধান মিস্টার ওয়াকার, আশা করি আপনি আমাদেরকে নিরাশ করবেন না। অন্যদিকে আপনি বা আপনার বাহিনী, এটা খুবই আনন্দের কথা যে যারা নাকি বাংলাদেশের প্রতিনিয়ত অস্থিতিশীল করছে কিংবা বাংলাদেশে একটা জঙ্গি হামলা হয়েছে, প্রতিনিয়ত আপনারা একে একে সবাইকে গ্রেফতার করতেছেন। আমরা আশাবাদী সার্জিস আর হাসনাতকেও গ্রেফতার করা হোক, কারণ এদের মূলত মাস্টার মাইন্ড হচ্ছে এই দুই কালাপাঠা, একটা হচ্ছে দলাপাঠা আর একটা হচ্ছে কালাপাঠা। এই দুই পাঠাকে আপনারাও অতি দ্রুত আইনের আওতায় আনেন, আমরা এই দাবি জানাচ্ছি। যেখানে সার্জিস আলম নিজের মুখের কথা যে সত্য কখনো লুকায় থাকে না, অতএব সার্জিস সব জানে, এই সার্জিসকেও গ্রেফতার করা হোক। ডক্টর ইউনূসের অ্যাডভাইজার আমি আপনাকেও বলতেছি, আপনি যেমন ৩৬ জনকে গ্রেফতার করে স্ট্যাটাস মারেন বা জাতিকে দেখান যে আপনি জনগণের হয়ে কাজ করতেছেন, সাধারণ জনগণের হয়ে কাজ করতেছেন, আপনি কোনো নির্ধারিত দলের হয়ে কাজ করতেছেন না। আপনি যেহেতু এতই সাধু, তাহলে আপনি এই দুইটা এই বান্দরকেও গ্রেফতার করেন। এটা তো করতে হবে নাকি ভাই? কারণ যেহেতু আপনার মেন মাস্টার মাইন্ড, এটা তো নিজের মুখে স্বীকার করছে। যেহেতু আপনি সবাইকে গ্রেফতার করতেছেন, তাহলে আমরা এই দুই কালা পাঠাকেও গ্রেফতার করার আমরা আহ্বান জানাচ্ছি। দর্শক বন্ধুরা, যাই হোক, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। তবে এটা বলতে চাই আমি যে বাংলাদেশে একটা বিশাল একটা পরিবর্তন আসতে যাচ্ছে ইনশাল্লাহ, এবং শেখ হাসিনার আসার পথ পানির মতো সহজ হবে প্রতিনিয়ত ইনশাল্লাহ, দেখতে পারবেন। বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। এখনো পর্যন্ত একজনের নাম করেছি আপনাদের সামনে, তিনি হচ্ছেন আসিফ নজরুল। তার বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ উঠেছে সরকারের একেবারে ভেতর থেকে। সেই অভিযোগটা কি? অভিযোগ হলো তিনি ভারতীয় গোয়েন্দা সংস্থা RAW র বা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং তার চর এবং ষড়যন্ত্র করে অন্তর্বর্তী সরকারের পতন ঘটিয়ে শেখ হাসিনার সরকারকে পুনরায় ক্ষমতাসীন করার চক্রান্তে তিনি জড়িত। এই অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা, এই অভিযোগ উঠেছে যে হাসিনার বিরুদ্ধে তিনি যে ব্যবস্থা নেওয়ার ভাব দেখাচ্ছেন, এটা আসলে মানুষের চোখে ধুলো দেয়া, যেন অনেক কিছু করছেন এমন একটা ভাব। এবং সন্ত্রাসীদের জেল থেকে মুক্ত করে
তিনি কি করছেন? আসলে এই সরকারের ভাবমূর্তিটাকে খারাপ করে দিচ্ছেন, যাতে মানুষ এই সরকারের বিরুদ্ধে আর একটা বড় হাতিয়ার পায়। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর আরোপ এই যে ইউনূস সরকারের পতন ঘটাতে তিনি সেনাবাহিনীর কিছু বড় অফিসারদের সঙ্গে নিয়ে চক্রান্ত করছেন। কে কে করছেন চক্রান্ত? আসিফ নজরুল, তার বিরুদ্ধে ওঠা অভিযোগ। 5 আগস্টে ডক্টর আসিফ এবং সেনা কর্মকর্তা সহ ভারতের রয়ের সাথে গোপন বৈঠক হয়। সেখানে কি আলাপ হয়েছিল তা শুনলে জনগণের মাথা ঘুরে যাবে। সাংবাদিক ইলিয়াস হোসেনের একটা ভিডিও নতুন পোস্ট হয়েছে, দয়া করে ওই ভিডিওটি দেখে আসুন। আর ভাবুন ডক্টর আসিফ নজরুল কি ভয়ঙ্কর ষড়যন্ত্রের সাথে জড়িত। শুধু ডক্টর মোহাম্মদ ইউনূস, মাহফুজ, নাহিদ, আসিফ মাহমুদ ব্যতীত বাকি সবগুলো উপদেষ্টা ভারত ও আওয়ামী লীগের মনোনীত বাছাই করা। খেয়াল করবেন কথাটা, ওই ছাত্র উপদেষ্টা আর মোহাম্মদ ইউনূস এরা ছাড়া বাকি সবাই হচ্ছে ভারত, এবং সব উপদেষ্টারাই ভারত এবং আওয়ামী লীগের মনোনীত বাছাই করা। তারপরেও লিখছেন সেনাবাহিনী, বিডিআর, বিজিপি প্রধান থেকে যাকে উপদেষ্টা পদে বসানোর অনুমতি দেবে একমাত্র তারাই উপদেষ্টা হবে। এটাই হচ্ছে 5ই আগস্টের পর থেকে এই সকল তথ্য পেতে ইলিয়াস হোসেনের ওই ভিডিও দেখে আসুন আর শেয়ার করুন। ইলিয়াস হোসেন কিংবা জামাত পিনাকিদের এইসব বক্তব্য ছাত্র জনতা তেমন একটা কান দেয়নি প্রথম দিকে, কিন্তু যত দিন গেছে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা যত প্রকট হয়েছে, ততই ব্যর্থতা অন্য কারো ঘাড়ে চালান করে দেওয়ার প্রয়োজন বেশি অনুভূত হয়েছে। এবং ছাত্র নেতারা ক্রমশই এবং এই সরকারের প্রধান ক্রমশই নিজেদের পিঠ বাঁচানোর জন্য দূরত্ব তৈরি করেছে আসিফ নজরুলদের সঙ্গে। আর এই ব্যাপারে তাদের কাছে হাতিয়ার হয়ে এসেছে শেখ মুজিব সম্পর্কে এবং শেখ হাসিনা সম্পর্কে আসিফ নজরুলের যে পুরনো ভক্তি শ্রদ্ধা যেসব তিনি দেখিয়েছেন সেই ইতিহাসগুলো, এবং বর্তমানে তার সম্পর্কে ওঠা যে মারাত্মক অভিযোগ, এটা আরো জল পেয়েছে, এটা আরো পুষ্ট হয়েছে তার এই পুরনো ইতিহাসগুলোর জন্য। এইসব অভিযোগ একেবারেই ভাষা কোনো অভিযোগ নয়, তার বিরুদ্ধে অভিযোগ এসেছে এমন গুরুত্বপূর্ণ মহল থেকে যে আসিফ নজরুলের দিকে সন্দেহের দৃষ্টি ক্রমশ গভীর হয়েছে। এতটাই গভীর সন্দেহ যে মাঠে নামতে হয়েছে বাসা বা বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে বাঁচাতে মাঠে নেমে পড়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। যতই দিন গড়াচ্ছে 5ই আগস্ট শেখ হাসিনার যে পতন হয়েছিল সে পতন সম্পর্কে নানান তথ্য সামনে আসছে। বিশেষ করে আপনার জাতিসংঘের একটা বড় ধরনের ভূমিকা ছিল এই 5ই আগস্টে। আজকে আপনার জাতিসংঘের মানবাধিকারের যিনি হাই কমিশনার আছেন ভলকার তুর্ক, তিনি যে তথ্য দিয়েছেন এই তথ্য একটা চমকে দিয়েছে সারা বাংলাদেশকে। আমরা ঠিক 4ই আগস্ট থেকে বাংলাদেশ সেনাবাহিনী বা 3 আগস্ট থেকে একটা পরিবর্তিত ভূমিকা দেখেছিলাম। এর পেছনে বেশ কিছু কারণ ছিল। আমরা জানতাম যে আমাদের জুনিয়র অফিসাররা তারা সিনিয়রদের অনেক অর্ডার অন্যায্য সেটা মানতে নারাজ পোষণ করছিলেন, যে না আমরা জনগণের বুকে গুলি চালাবো না, কারণ এই আন্দোলনকে দমন করার জন্য সরকারের পক্ষ থেকে কিন্তু সব ধরনের প্রচেষ্টা চালানো হয়েছে। ইভেন 4ই আগস্ট সেনাপ্রধান সহ বেশ কয়েকটা সংস্থা ঊর্ধ্বতন নেতাদের সাথে বা যারা কর্মকর্তারা আছেন তাদের সাথে স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন প্রেক্ষাপটের আসাদুজ্জামান খান কামাল, শেখ হাসিনা সহ বেশ কয়েকটা বৈঠক হয়েছিল। সর্বশেষ নির্দেশনা ছিল যে কোনো মূল্যে আন্দোলনকে নাকি দমন করতে হবে, নির্দেশনা এমন ছিল। ইভেন সেনাপ্রধান আশ্বস্ত করেছিলেন, কিন্তু হঠাৎ করেই 4ই আগস্ট থেকে সেনাবাহিনীর বিপরীতমুখী একটা ভূমিকা তৈরি হয়েছিল। এবার এই যে বিপরীতমুখী ভূমিকাটা সেটা কেন? শুধুই কি জনগণের কথা চিন্তা করে সেদিন সেনাবাহিনী ক্ষান্ত হয়েছিলেন? এর বাইরে কোনো চাপ ছিল? জি, চাপ ছিল। গত বছরের জুলাই আগস্টের আন্দোলনের সময় সেনাবাহিনীকে সতর্ক করেছিল জাতিসংঘ। আন্দোলনে দমনের পথে গেলে, মানে যে আন্দোলনটা ছিল ছাত্র জনতার, যদি এই আন্দোলনকে দমনের চেষ্টা করে সেনাবাহিনী, তাহলে সেনাবাহিনীর জন্য যে শান্তি রক্ষা মিশন, সেই মিশনে অংশগ্রহণ বন্ধ হয়ে যাবে, এমন একটা বার্তা ছিল জাতিসংঘের কাছ থেকে। আর আমরা সকলেই জানি সেনাবাহিনীর মধ্যে আপনার ঊর্ধ্বতন জাস্ট কিছু যারা আছেন কর্মকর্তা, তাদেরকে বাদ দিলে অধিকাংশ সেনাবাহিনীর সদস্যদের একটা স্বপ্ন থাকে তার চাকরি জীবনে একবার যদি মিশন লাগাইতে পারেন, কারণ একটা বড় অঙ্কের বেতন তারা পান, সুযোগ সুবিধা পান। ইভেন চাকরি জীবন থেকে শেষ হওয়ার পরও মধ্যপ্রাচ্যের অনেক দেশে তারা গিয়ে আবার সরকারি অনেক ধরনের চাকরিতেও জয়েন করার সুযোগ পান। সো এটা একটা গোল্ডেন টিকেট হচ্ছে সেনা সদস্যদের জন্য। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বিবিসি কে এই তথ্য দিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। তিনি বলছেন যে আপনার বাংলাদেশে গত বছরের জুলাই আগস্টের শিক্ষার্থীদের ব্যাপক আন্দোলনের সময় আমি নিজে সেনাবাহিনীকে সতর্ক করেছিলাম যে যদি সেনাবাহিনী আন্দোলনকে দমনের পথে যায় তাহলে তাদের জন্য শান্তিরক্ষী মিশন বন্ধ হয়ে যেতে পারে। এর ফলে বাংলাদেশে পরিবর্তন এসেছে এবং মোহাম্মদ ইউনূস সরকার গঠন করেছে। জাতিসংঘের একটা বড় ধরনের ভূমিকা যে ছিল এই ব্যক্তির কথায় এটা একদম স্পষ্ট। সেনাবাহিনী সেই সময়
দুইটা কারণেই তার মানে আমরা এখন বুঝতে পারছি যে তারা বিপরীতমুখী অবস্থানে ছিল আওয়ামী লীগ সরকারের সাথে। প্রথমত জনগণ, এটা 100% যে সেনাবাহিনীর কাজ হচ্ছে দেশকে রক্ষা করা, জনগণকে রক্ষা করা, কিন্তু কোন রাজনৈতিক দল সরকারের ক্ষমতাকে পাকাভুক্ত করতে জনগণের বুকে গুলি চালানো গত জুলাই আগস্টে যা ছিল ভবিষ্যতে কখনো নিশ্চয়ই সেনাবাহিনী এমন ভূমিকায় যাবে না, এটাই বাংলাদেশের মানুষ বিশ্বাস করে। তারপরেও সেনাপ্রধানকে নিয়ে নানা ধরনের বক্তব্য আছে, অনেক কিছু আমরা শুনি, বাট আমার কাছে মনে হয় না যে তিনি আসলে এই ক্যারেক্টার টাইপের হবেন, কারণ দিন শেষে তিনার সিদ্ধান্তটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, নিশ্চয়ই বিভিন্ন সময়ে বিভিন্ন মহলের বিশেষ বিশেষ পরিকল্পনা হঠাৎ করেই ফাঁস হয়ে যায়, যেমনটা সরকার এবং ছাত্রদের নির্বাচন নিয়ে বিশেষ পরিকল্পনার কথা নিজের অজান্তেই ফাঁস করে দিলেন সাবেক ছাত্র সমন্বয়ক এবং নতুন যে রাজনৈতিক দল এনসিপি জাতীয় নাগরিক কমিটির প্রধান নাহিদ ইসলাম। তিনি আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের কাছে কি ধরনের মন্তব্য করেছেন তা হয়তো আপনারা এর মধ্যে অনেকেই জেনেছেন। তিনি মন্তব্য করেছেন যে বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশিং ব্যবস্থা, তাতে এই সময় একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব নয়। তার এই বক্তব্যের মধ্য দিয়ে অনেকে অনেক ধরনের প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন। কি মনে করছেন যে নাহিদ ইসলাম কি সরকার এবং প্রধান উপদেষ্টাকে অস্বস্তির মধ্যে ফেললেন এমন একটি চরম সত্য উচ্চারণের মধ্য দিয়ে? নাহিদের বক্তব্য কি সরকারের সঙ্গে ছাত্রদের একটি বিভেদের রেখা স্পষ্ট করে তুলছে? যেহেতু আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে এবং যে মূল্যস্ফীতি বা জিনিসপত্রের যে দামের ঊর্ধ্বগতি, তাতে করে তীব্র অসন্তোষ জনগণের মধ্যে বিরাজ করছে এবং সেই অসন্তোষের দায়ভার বা সরকারের ব্যর্থতার দায়ভার ছাত্ররা নিতে চাইছে না, এই জন্যই কি নাহিদ ইসলাম এ ধরনের কোনো মন্তব্য করলেন? আবার হতে পারে যে তিনি যে মন্তব্য করেছেন এটি ম্যাটিকুলাস ডিজাইন বা ম্যাটিকুলাস প্ল্যানেরই অংশ। আমি সেটি মনে করি। দেশে যে পরিমাণ মব সৃষ্টি করা হচ্ছে, দলবদ্ধভাবে উশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে, সেখান থেকে বেশ আগে থেকে অন্তত আমি বলে আসছি যে এই ধরনের অস্থিরতা সৃষ্টির মধ্য দিয়ে সরকার মানুষকে বোঝানোর চেষ্টা করবে যে এর মধ্য দিয়ে তো নির্বাচন করা সম্ভব না, কোনো জাতীয় নির্বাচন এর মধ্য দিয়ে অনুষ্ঠিত হওয়া সম্ভব না, অর্থাৎ নির্বাচনকে বিলম্বিত করার একটা ম্যাটিকুলাস ডিজাইন হোক এটি। এই কথা আমি অনেক আগে থেকে বলে আসছি। যারা আমার ভিডিও নিয়মিত শোনেন, আমার কন্টেন্টগুলো দেখেন, তাদের নিশ্চয়ই মনে থাকার কথা। ধানমন্ডির 32 নম্বর বঙ্গবন্ধুর বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া, বিভিন্ন জেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, তারপর বিভিন্ন স্থানে যেভাবে চাঁদাবাজি করা হচ্ছে, এটি স্পষ্টত ইচ্ছাকৃতভাবে এটি করা হচ্ছে। কেন ইচ্ছাকৃতভাবে? সরকারের প্রশ্রয় তো বুলডোজার দিয়ে সবকিছু গুড়িয়ে দেওয়া হলো, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলো ভেঙে চুরমার করে ফেলা হলো। কাউকে কি ধরা হয়েছে, আটক করা হয়েছে? অপারেশন ডেভিল হান্টের নামে যে বিতর্কিত অপারেশনটি চালানো হলো এতদিন ধরে, তার মধ্য দিয়ে কি এই ধরনের চিহ্নিত কোনো ব্যক্তিকে, উশৃঙ্খল জনতার কাউকে আটক করা হয়েছে? হয়নি তো। কেন হয়নি? স্পষ্ট বোঝা যাচ্ছে যে এইগুলোকে প্রশ্রয় দেওয়া হচ্ছে, উশৃঙ্খলতা যেন বাড়ে, দেশে আইন শৃঙ্খলার পরিস্থিতি যেন অবনতি ঘটে। এবং যেখানে একদিকে প্রধান উপদেষ্টা বলছেন যে অপরাধের মাত্রা বাড়েনি, আবার নাহিদ ইসলাম বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট অবনতি ঘটেছে, আবার অন্যদিকে গায়েবী আওয়াজ থেকে বাণী আসছে যে মবকে মব বলা যাবে না। মবকে মব বলা যাবে না কি ললিপপ বলতে হবে? এগুলোকে ললিপপ মুখে দিয়ে মানুষ চুপচাপ বসে থাকবে আর সিনেমা দেখার মতন করে দুহাত প্রসারিত করে মাঝে মাঝে হাততালি দিবে, এমনটাই কি? কি অদ্ভুত সব আহ্বান গায়েবী আওয়াজ থেকে যে মবকে মব বলা যাবে না। এবং এটি তো স্পষ্ট যে একদিকে নির্বাচন বিলম্বিত করা আর এই ধরনের মব ক্রিয়েট করে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলো একেবারে মুছে ফেলা, মানে রিসেট বাটন প্রেস করার মধ্য দিয়ে। বড় অদ্ভুত বিষয় হচ্ছে যে রয়টার্স যে মন্তব্য করেছে যে এই প্রথম কোন রাজনীতিক যিনি সন্দেহ প্রকাশ করলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি জনিত কারণে এই সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব না। কিন্তু এর আগে তো আরো অনেক রাজনৈতিক দল সন্দেহ প্রকাশ করে আসছে। বিএনপি সরাসরি বলেছে যে এই সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এবং এই যে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে না, এই না এবং নাহিদ ইসলামের যে না, যে নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব না, এই দুইয়ের মধ্যে একটি যোগসূত্র রয়েছে। বলেছিলাম যে এখন দেশের যে আইন শৃঙ্খলার পরিস্থিতি, সেই পরিস্থিতিটা পুলিশ যেরকম নাজুক অবস্থায় আছে, এইরকম নাজুক অবস্থায় নির্বাচন করাটা অনেক বেশি কঠিন হবে এবং এই পুলিশ প্রশাসনের কিন্তু একটা সুষ্ঠু নির্বাচন করার অভিজ্ঞতা পরীক্ষা হয় না দীর্ঘদিন ধরে। সেই জায়গা থেকে আমি বলেছি যারা রয়েছে, বিভিন্ন সামাজিক শক্তি যারা রয়েছে, জনগণ দেখতে পাবে কোন রাজনৈতিক দল জনগণের রাষ্ট্রের সংস্কারের পক্ষে আছে, বিপক্ষে আছে। সেই জুলাই সনদ আমরা নির্বাচনের আগে কার্যকরী চাই। যে জুলাই ঘোষণাপত্র ছাত্রদের পক্ষ থেকে সেটি আমরা বাস্তবায়ন দেখতে চাই দ্রুত সময়ের মধ্যে, যে আমরা কি কি সংস্কার করব। তো সেটাকে আমরা বলছি জুলাই সনদ। সময়ের থেকে আমি আমার ইন্টারভিউতে বলেছি প্রেক্ষাপটটা গুরুত্বপূর্ণ। বাংলাদেশে রাজনৈতিক সংস্কৃতিতে আমরা চাই এই পরিবর্তনটা আসুক, যে তারা আর্থিকভাবে সহায়তা হচ্ছে, কোন খাতে সেটা ব্যয় হচ্ছে, এই সংস্কৃতিটা রাজনৈতিক দলগুলোর মধ্যে আসুক, এই সংস্কারটাও আসুক রাজনৈতিক দলগুলোর ভিতরে। আমাদের জায়গা থেকে আমরা এটা দাবি করছি। এককভাবে এই সংস্কৃতি কিন্তু আমাদের পক্ষে দেওয়া করা সম্ভব না। আমাদেরকে কারা সহযোগিতা করতেছে আর্থিকভাবে,
আমরা যদি তাদের নাম প্রকাশ করি তারা যে কোনো ধরনের ক্ষতির শিকার হবে না সেই নিশ্চয়তা তো সরকার থেকে দিতে হবে। আসলে সকল শ্রেণী পেশার মানুষের কাছে যাব আর্থিক সহায়তার জন্য, কারণ আমরা মনে করি এটা জনগণের দল এনসিপি এবং জনগণের অর্থতেই এটি আসলে পরিচালিত হবে। এবং আমরা আমাদের একটা ফিনান্সিয়াল পলিসি টিম গঠন হয়েছে, তারা আমাদের যে ডায়াসপোরা টিম আছে আরো দেশেরও বিভিন্ন অর্থনীতিবিদ তাদের সাথে আমরা কথা বলছি একটা পলিটিক্যাল ফিনান্সিয়াল পলিসি ডেভেলপ করার জন্য, এবং সেই অনুযায়ী একটা রাজনৈতিক দল, নতুন একটা দল যাতে পরিচালিত হতে পারে সেটা হয়তো আপনাদের সামনে আমরা পরবর্তীতে উপস্থাপন করব। এর আগেও থেকে নাগরিক কমিটি বৈষম্যবিরোধী আন্দোলনের জায়গা থেকে বারবার বলেছে, এবং গতকাল আমরা ইফতার প্রোগ্রামে বলেছি দ্রব্যমূল্য, তেলের দাম এবং ঈদের বাজার যাতে নিয়ন্ত্রণে থাকে। আমরা যেসব অলিগার্ক ছিল বাংলাদেশে, যারা দুর্নীতিবাজ, লুটেরা, ব্যবসায়ী শ্রেণী ছিল, আমরা কখনোই তাদেরকে সমর্থন করি না, করব না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আর আগের জায়গায় নেই। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের ইয়ে থাকবে, এই পরিচয় ব্যবহার করে কেউ যদি অপকর্ম করে তারা তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। বাংলাদেশের মানুষ নতুন নেতৃত্ব, তরুণ নেতৃত্ব দেখতে চায়। তবে এরকম তার মানে এই না যে আমাদের দলে শুধু তরুণরাই থাকবে। আমরা তরুণরা যারা আমরা সংগঠিত ছিলাম আন্দোলনের মাধ্যমে, আমরা আন্দোলন পরবর্তী সময় আমরা এক হতে পেরেছি, তারা আমরা এই দলটার যাত্রা শুরু করেছি। এবং আমাদের যাত্রাপথে আসলে সমাজের নানা শ্রেণী পেশার, নানা বয়সের মানুষরা এসে যুক্ত হবে, তাদের জন্য সেই সুযোগটি থাকবে, সেই স্পেসটি থাকবে। এবং আমরা মূলত আমাদের যে পরবর্তী সাংগঠনিক কার্যক্রম সেখানে মূলত আমরা আগ্রহী হব, মনোযোগী হব। গ্রাম পর্যায়ে, তৃণমূল পর্যায়ে যারা আমাদের থেকে বয়স্ক আছে তাদের সাথে মিথস্ক্রিয়া করা, তাদের সাথে আলোচনা করা। দর্শক আপনাদের সালাম আলাইকুম। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে শেখ হাসিনা একটা স্বপ্ন দেখছিলেন। ইভেন আওয়ামী লীগের নেতা কর্মীরা সেই স্বপ্নে সবাই গাও ভাসিয়েছিলেন। স্বপ্নটার নাম ছিল ভিশন 2041, খেয়াল আছে তো? এমনকি লাস্ট যে ইলেকশনটা হয়ে গেল তখন অনেকের মধ্যেই এটা ধারণা হয়ে গেল যে ইয়েস, শেখ হাসিনা যদি না মরেন তাহলে 2041-এর আগে আওয়ামী লীগ ক্ষমতা থেকে সরবে না। মরলেও সরে কিনা সেটা নিয়েও টেনশন ছিল। কিন্তু আগামীকাল কি হবে আজকে আমরা বসে যা ভাবি, উপরওয়ালা যিনি আছেন মহাপরিকল্পনাকারী সবকিছু বদলে দেন। এবার আমরা কথা বলছি এরকম লম্বা চূড়া একটা 50 বছর 100 বছরের মেটিকুলাস প্ল্যান নিয়ে, পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে আমাদের নতুন ছাত্রদের দল জাতীয় নাগরিক পার্টি। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় যে দৃশ্যপট আমরা দেখছি, আর এই দলটার যিনি প্রধান আছেন তিনি এবং তার সতীর্থরা যে চিন্তা ভাবনায় আছেন, আদৌ এটা কতটুকু বাস্তব হবে? শুধুমাত্র 2-4-5 বছর বা 2-4-6 মাসের জন্য রাজনীতিতে আসছে না, আগামী 50 থেকে 100 বছর এই জাতীয় নাগরিক পার্টি রাজত্ব করবে এমন চিন্তা ভাবনা নাহিদের মাথায়। নাহিদ বলছেন যে আমার আশা ও বিশ্বাস তারা এই নির্বাচনে জিতবে, কিন্তু এটাই শেষ নির্বাচন নয়। আমাদের লক্ষ্য এই শক্তি নাগরিক পার্টি 50 থেকে 100 বছর টিকে থাকবে। আপনার আন্তর্জাতিক বার্তা সংস্থা AFP কে একটা সাক্ষাৎকার দিয়েছে নাহিদ। সেই সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে। এর মাঝখানে আমরা দেখছি যে দেশের প্রচলিত রাজনৈতিক দলগুলোর মধ্যে বড় পরিসরে সংস্কারের সদিচ্ছা নেই বলে মন্তব্য নাহিদের। দেখেন, ছাত্রদের কথা কিন্তু সবারই সুন্দর, কিন্তু কাজে ডিফারেন্টই আমরা অলরেডি দেখছি। নাহিদ বলছে তরুণ প্রজন্ম যেসব সংস্কারের জন্য জীবন দিয়েছে, এই শব্দটা তো প্রথমত ভুল। জীবন দিয়েছে কোটা আন্দোলন, 9 দফা, তারপর 1 দফা। এখানে তারা ভবিষ্যতে রাজনৈতিক দল করবে, তারা ক্ষমতায় যাওয়ার চিন্তা করবে, 5ই আগস্ট পরবর্তী সময় তারা সরকারকে এক ধরনের কুক্ষিগত করবে, তারপর এখানে বৈষম্যবিরোধী প্ল্যাটফর্ম তৈরি হবে, জাতীয় নাগরিক পার্টি হবে। সারা বাংলাদেশে যারা এই আন্দোলনের সাথে যার যার জায়গা থেকে সম্পৃক্ত হয়েছিল তাদের সকলকে বাদ দিয়ে নিজস্ব একটা সিন্ডিকেট এবং বন্ধু বান্ধব লেভেলের মাধ্যমে একটা রাজনৈতিক পার্টি করবে, অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে 360-তে এভাবে একটা টার্ন নিবে, এটা কিন্তু আগে বলে নাই। তো নাহিদের এই যে বক্তব্যটা, তরুণ প্রজন্ম যেসব সংস্কারের জন্য জীবন দিয়েছে তাদের সেগুলোর প্রতি কোনো আগ্রহ নেই। কার? বিএনপি এবং জামাতের আর বাকি দলগুলো। তো প্রশ্ন হচ্ছে, তরুণ প্রজন্মের মধ্যে যারা জীবন দিছে তারা কি বিএনপির মধ্যে ছিল না? জামাতের লোকেরা দেয় নাই? এই ছাত্ররা যারা, তারা কারা? তারাও তো আগে ছাত্রলীগ করছে, কেউ ছাত্রদল করছে,
আন্দোলনের প্রয়োজনে তারা একটা টিম হিসেবে কাজ করছে, সবাই কিন্তু জীবন দিছে। বাট এখন নাহিদ বলতেছে পলিটিক্যালি যে অন্যান্য দলগুলোর, বড় দলগুলোর সংস্কারে আগ্রহ নাই, গণঅভ্যুত্থানের প্রতিশ্রুতি বাস্তবায়নের দায়িত্ব আমাদের উপরেই, এই কারণেই নতুন রাজনৈতিক দল গঠন করা হয়েছে। তো তার বক্তব্য যে তারা আগামী যে নির্বাচন আসছে এই নির্বাচনে তারা অবশ্যই জিতবে। বিএনপি ভাবে এই শব্দগুলার অন্যরকম দৃষ্টি। তারা মনে করে সরকারে যদি ইউনুস থাকেন, ইউনুসের আন্ডারে যদি নির্বাচন হয় ছাত্ররা জিতবে, কারণ তিনি প্রশাসনকে ব্যবহার করবেন ছাত্রদেরকে নির্বাচনে জিতানোর জন্য। কারণ ডক্টর ইউনুসও বলছেন নাহিদের ভাষায় যে এই আন্দোলনের ফলটা ছাত্রদের হাতে যাওয়া উচিত। কোনটা তাহলে ফল? আর স্বপ্ন 50 থেকে 100 বছরের দীর্ঘমেয়াদী পরিকল্পনা। দেখা যাক কি হয়। একটা জরিপ করছে একটা গ্রুপ, সারা দেশে আলোচিত সমালোচিত যে খবরগুলো আছে সেগুলো বেশ কিছু ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি, যেগুলো ভিডিও থেকে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নেই, আপনারা ইতিমধ্যে ভিডিওগুলো দেখেছেন, যে ভিডিওগুলো দেখে বুঝতে পেরেছেন আজকে ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ছিল। তো অবশ্যই যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।